মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। জানুয়ারি শেষের বিকেল, তেজহীন সূর্য ক্রমশ ঢলে পড়ছে পশ্চিমে। পার্ক সার্কাস ময়দানে লোকজনের ইতস্তত ভিড়। সারাদিন উড়ে বেরিয়ে আশেপাশে শতাব্দী প্রাচীন গাছগুলোয় ফিরছে পাখির দল। এমনই একটা গাছের নিচে একটু ফাঁকা জায়গা পেয়ে বসল রেশমি আর গোপাল। সপ্তাহে এই একটা দিন ওরা একটু প্রাণ খুলে গল্প করার সময় পায়। বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গোপালের ডিউটি থাকে। বেসরকারি একটা কোরিয়ার কোম্পানিতে কাজ করে গোপাল। রেশমিও বাড়ির লোকজনের দৃষ্টি এড়িয়ে যখন তখন বেরোতে পারে না। একরকম পাশাপাশি পাড়াতেই বাড়ি ওদের। হাই স্কুলের বয়স থেকে একই সঙ্গে ওঠা বসা। এখন গোপালের বয়স বছর 23, রেশমির 21। মাসখানেক হলো ওদের প্রেম 5 বছরে পা দিয়েছে। গোপালের বাড়ির লোকজন অবশ্য রেশমিকে চেনে না। রেশমির পরিবারের লোকজন জানে ওরা খুব ভালো বন্ধু। গত বছর যখন রেশমির একটা সম্বন্ধ এসেছিল, ছেলেপক্ষ দেখতে এসেছিল রেশমিকে, তখন বাজার থেকে মাছ মাংস গোপালই কিনে এনেছিল। সে সম্বন্ধ যদিও আর এগোয়নি। এগোবেই বা কি করে? ছেলেপক্ষ বেরিয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে রেশমি ওর বাবাকে বলেছিল, ছেলে একদম ভালো নয় বাবা। কেন? কেমন কেমন ইশারা করছিল আমাকে দেখে। গোপালও দেখেছে, জিজ্ঞেস করো ওকে। গোপাল পাশেই দাঁড়িয়েছিল। রেশমির বাবা সুবোধ তাকে ডেকে জিজ্ঞেস করলেন, আরে গোপাল, রেশমি এসব কি বলছে? হ্যাঁ কাকু, আমিও দেখেছি। অগত্যা কথাবার্তা আর এগোয়নি। সেদিন সব কাজ মিটিয়ে বাড়ি ফেরার আগে নির্জনে রেশমির গালে টুক করে একটা চুমু খেয়ে এসেছিল গোপাল। ফিরে আসি জানুয়ারির সেই বিকেলের কথায়। হাত পা ছড়িয়ে বসে পড়ল দুজন। রেশমি বাড়ি থেকে 1 কৌটো নাড়ু এনেছিল। নাড়ু খেতে গোপাল বড্ড ভালোবাসে। একসঙ্গে 3-3টে নাড়ু মুখে পুরে দিয়ে গোপাল বলল, বলে বানিয়েছিস তো? আমি বানাইনি, মা বানিয়েছে। জানি জানি, তোর দ্বারা এসব হবে না। খুব হবে। আমার নিজের যখন একটা রান্নাঘর হবে তখন দেখিস। সেই চেষ্টাই করছি মহারানী। আর 2 বছর একটু বেশি করে খাটলেই পয়সা করে চলে আসবে হাতে। তারপর সোজা তোর বাপের কাছে যাব। সুবোধদাকে বলবো তোমার মেয়ে নিতে এসেছি। এই, ফের ফাজলামি করছিস? বলেছি না আমার বাবাকে দাদা বলবি না। কেন রে? তোর বাবা আমার দাদার মতো না? না রে, কাকু বলবি। আর বিয়ের পর বাবা, মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে কাকুই বলবো। আরে আরেকটা নাড়ু দে না। ওই দে না। কথা বলতে বলতে রেশমির দিকে হাত বাড়িয়ে দিল গোপাল। রেশমির হঠাৎ মনে হলো কয়েক বছর আগেও গোপালের শরীর স্বাস্থ্য কত ভালো ছিল। একেবারে মাঞ্জা মারা চেহারা ছিল ওর। আর এখন কাজের চাপে ছেলেটা কেমন শুকিয়ে গেছে। ওর দিকে নাড়ুর কৌটোটা এগিয়ে দিয়ে রেশমি বলল, এই নে। এই, তুই কত রোগা হয়ে গেছিস রে। কি করবো বল, সাংঘাতিক কাজের প্রেশার। খুব খাটায় না রে তোকে ওরা? এখন তো আর শুধু ডেলিভারি করে হয় না, আজকাল অনেক নতুন কোম্পানি এসেছে, তাদের জিনিস আমাদের গোডাউনে আসছে। কিন্তু তাতে কি হয়েছে? আর ওগুলো সব গুছিয়ে রাখতে হচ্ছে, রাতেও থাকতে হচ্ছে মাঝে মধ্যে ওখানে। সারা রাত? হ্যাঁ রে, এই সপ্তাহে 2 দিন নাইট ডিউটি ছিল। বকশিস পেয়েছি যদিও কিছু। রেশমির চেহারা মলিন হয়ে এলো। গোপালের মনে হলো গোধূলি বেলার আধার যেন রেশমির দৃষ্টি চুঁইয়ে উপচে পড়ছে চারপাশে। গোপালের হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিয়ে রেশমি বলল, কিন্তু শরীর খারাপ করবে তো। এই, মাঝে মধ্যে ছুটি নিবি বুঝলি? রবিবারের ছুটি দিতে চায় না? আরে লোক নেই তো, ওভারটাইম করতে হয়। তাকে ছাড় তো, একদিন আমরা একটু পার্কে আসি।
এত দুঃখের কথা আর ভালো লাগে না। তুই এই তোর বাড়ির খবর বল। বৌদি না না মানে কাকিমা কেমন আছে? আবার শুরু করে দিলি তো। উফ, মা ভালো আছে। তোর কথাই বলছিল সেদিন, দেখা তো পাওয়া যায় না আর আজকাল। আচ্ছা শোন না, একটা কথা ছিল। কি কথা বল। অনেক দিন ধরে ভাবছি তোকে একটা জিনিস দেব। কি জিনিস রে? আমি যা ভাবছি তাই নাকি? হ্যাঁ, দুষ্টু চোখে রেশমির দিকে তাকালো গোপাল। রেশমি ওর পিঠে একটা চাপড় মেরে বলল, সব সময় ইয়ার কি করবি না তো। যা বাবা, এখানে ইয়ার্কির কি হলো? হাসিস না। এই দেখ, এটা আমি নিজের হাতে তৈরি করেছি। কথা বলতে বলতে ভ্যানিটি ব্যাগ খুলে একটা রুমাল বের করলো রেশমি। কই দেখি দেখি কি বানিয়েছিস, দেখি দে। এই নে। রুমাল? হ্যাঁ, এটা তোর জন্য। আমি সেলাই শিখেছি এই কয়েক মাস হলো। বাহ, এটা বেশ সুন্দর তো। হ্যাঁ, আসলে তোর যা কাজের চাপ আর সামনে গরম আসছে, এইটা রাখ, ঘেমে গেলে মুছবি। এই দেখ, কোনায় কি লেখা। দেখছি। হ্যাঁ, এটা কোন ভাষা? সে পরে বলছি, আগে বল তো কি লেখা আছে। কি করে বলবো, বুঝতেই তো পারছি না। কিচ্ছু বুঝতে পারছিস না? কি তোর নাম নাকি আমার নাম? আমার, উর্দুতে লেখা। ফাতিমা এঁকে দিয়েছিল, আমি সেলাই করেছি। বাংলায় লিখলে সবাই বুঝতে পারবে তো, তাই উর্দুতে লিখেছিলাম। খুব সুন্দর হয়েছে রে, একদম তোর মতো নরম। উফ, তা তোকে নিয়ে না আমি আর পারি না, খালি উল্টো পাল্টা কথা। আরে ফাজলামি না, সত্যি বলছি। আর তোর কি মনে হয় এটা দিয়ে আমি ঘাম মুছবো? মুছবি না? সে ঘাম মোছার জন্য বাজার থেকে না হয় একটা রুমাল কিনে দিস আমায়, কিন্তু এটা আমি নোংরা করবো না। আচ্ছা ঠিক আছে, দে এবার নাড়ুর কৌটোটা দে তো, আমিও একটু খাই। সবগুলো একা একা খেয়ে নিচ্ছিস তো তুই। আমি কেন দেবো? আমার শাশুড়ি বানিয়েছে, সব কটা আমার। কি ভাবছেন ক্রাইম কথার পোস্টারের আড়ালে প্রেমের গল্প ফেঁদে বসেছি আমি? না না না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমাদের আজকের কাহিনীর মুখ্য ভূমিকায় প্রেম রয়েছে ঠিকই, কিন্তু আদতে এটি খুনের গল্প। নিখুঁত নৃশংস খুন। নমস্কার, আমি সৌম্যাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা, যার সব চরিত্র কাল্পনিক নয়। আমাদের আজকের কাহিনীর পটভূমি কলকাতার শিয়ালদা পার্ক সার্কাস এরিয়া। ০ দশক সবে পা রেখেছে শহরে। কাহিনীর দুজন চরিত্রের সঙ্গে তো আপনাদের ইতিমধ্যেই পরিচয় হয়ে গেছে, গোপাল আর রেশমি। বাকি চরিত্রগুলোর ব্যাপারে বলার আগে দু একটা কথা বলে নিতে চাই। ব্যাপারটা হলো, বাস্তব জীবনে ক্রাইম সবসময় যে গল্পের মতোই রোমাঞ্চকর হবে এমনটা কিন্তু নয়। গল্প লেখকের হাতে এক প্রচণ্ড ঐশ্বরিক ক্ষমতা থাকে। সে ক্ষমতা হলো কল্পনার ক্ষমতা। দৈনন্দিন জীবন কিন্তু কল্পনা নয়। অনেক সহজ সরল সত্য জিনিসও তলিয়ে ভাবলে আশ্চর্য হতে হয়। যুধিষ্ঠিরকে যখন বকরূপী যক্ষ প্রশ্ন করেছিলেন আশ্চর্য কি, যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, প্রত্যহ মানুষের মৃত্যু ঘটছে, তাও মানুষ অমর হতে চায়, এটাই আশ্চর্য। বাস্তব পৃথিবীতে ঘটে যাওয়া অধিকাংশ অপরাধও যুধিষ্ঠিরের ওই উত্তরের মতোই সহজ, অথচ তলিয়ে ভাবলে দারুণ রোমাঞ্চকর। যেমন আজকের এই কাহিনীর কথাই যদি বলি, একজন খুন হবে, কলকাতা পুলিশ তার তদন্ত করবে, এইটুকুই। নতুন তো কিছু নেই, নাকি আছে? একটা মানুষ মুহূর্তের মধ্যে নেই হয়ে যাবে। সে আর কোনোদিন হাসবে না, কথা বলবে না, ভালোবাসবে না। তার ভালোবাসার মানুষটি সারা জীবন যন্ত্রণায় ছটফট করবে।
মৈনাক সম বেদনা, এটা কি অবাক করার বিষয় নয়? চলুন তাহলে নিত্যদিনের সহজ সরল একটা ক্রাইমের গল্প শোনাই আপনাদের, যে গল্পে কোনো ধরনের কাল্পনিক থ্রিল নেই, শুধু রয়েছে একটা খুন। মল্লিকবাজারের বেরিয়াল গ্রাউন্ডটার নিজস্ব একটা মন খারাপ করা গন্ধ আছে। কলকাতার বুক চিরে চলে যাওয়া লোয়ার সার্কুলার রোডের হইচই, গাড়ির হর্ন আর ব্যস্ততার ঠিক পাশেই যেন থমকে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের ইতিহাস। চুন সুরকি খসে পড়া প্রাচীন দেওয়াল, শ্যাওলা ধরা পাথরের ক্রস আর এদিক ওদিক ছড়িয়ে থাকা নাম ফলকগুলোর উপর দিয়ে যখন স্যাঁতস্যাঁতে হাওয়া বয়ে যায়, তখন মনে হয় মৃত আত্মারা ফিসফিস করে নিজেদের গল্প বলছে। বড় বড় প্রাচীন গাছের ডালপালা আকাশটাকে এমনভাবে ঢেকে রাখে যেন ভর দুপুরেও এখানে একটা আবছা গোধূলির আলো রাজত্ব করে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকের এই কনকনে ঠান্ডা বিকেলে সেই মন খারাপটা যেন আরো জাঁকিয়ে বসেছে। তবে এই গুমোট নিস্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল কয়েকটা বাচ্চার গলার আওয়াজ। কবরখানার মালি আর দিগারদের বাচ্চারা কবরখানার ভিতরে এক চিলতে ফাঁকা জায়গায় ঘুড়ি ওড়াচ্ছিল। দিগাররা প্রায় সবাই অবাঙালি, শুধু দু একজন খ্রিস্টান বাঙালি। আকাশে তখন একটা লাল আর একটা কালো ঘুড়ির মধ্যে মারমার কাটকাট লড়াই চলছে। 10-12 বছরের একটা ছেলে লাফাতে লাফাতে চিৎকার করে উঠল, ওই নাপা, এই সুতো ছাড় ছাড় বলছি, ওই দেখ কাটলো বলে। আরে আরে ছাড়, সুতো ছাড়, ছাড় এক্ষুনি। ন্যাপা বো বো করে লাটাইটা ঘোরাতে ঘোরাতে বলল, আরে দূর হ হাদাই, চুপ কর তো, এত চেঁচাস না। সুতোতে যা মাঞ্জা দিয়েছে না, কাটা অত সহজ নয়, ঠিক আছে? ঠিক তখনই একটা দমকা হাওয়া লাল ঘুড়িটাকে ভোকাট্টা করে দিল। সুতোর বাঁধন ছিঁড়ে ঘুড়িটার টাল খেতে খেতে ডান দিকের একটা পুরনো শ্যাওলা ধরা সমাধির পিছনে ঝোপের দিকে নেমে যেতে লাগলো। চিৎকার করে দৌড় লাগালো 9 বছরের পল্টু। তার চোখ আকাশের দিকে, পায়ের নিচে মাটির দিকে কোনো খেয়াল নেই। এই কেটেছে কেটেছে, আমি ধরবো, আমি। এই পল্টু, ওদিকে যাস না, ওদিকে পুরনো কবর আছে, হাত পা ভেঙে ঢুকে যাবি। কিন্তু পল্টু তখন ঘুড়ির নেশায় বুঁদ। আপন মনে ছুটতে ছুটতে আচমকা তার বাঁ পাটা কিসে যেন আটকে গেল। শক্ত কোনো কিছুর সাথে প্রচন্ড ধাক্কা খেয়ে পল্টু ছিটকে পড়ল ঝোপের উপর। হাঁটু চেপে ধরে কেঁদে উঠল পল্টু। কয়েক হাত দূরেই কবরখানার একটা নেড়ি কুকুর বসেছিল। পল্টু আছাড় খেয়ে ছিটকে পড়তেই কুকুরটা ঝোপের পাশে বাড়ির ভেতর মুখ গলিয়ে দিল। তারপর অদ্ভুত গলায় ঘ্যাক ঘ্যাক করে আওয়াজ করতে লাগলো, যেন মাটিতে আটকে থাকা কোনো শিকারকে টেনে হিঁচড়ে বার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। পল্টুর চিৎকার লক্ষ্য করে ছুটে গেল বাকি ছেলেগুলো। পল্টু, কি হলো রে তোর? পল্টু তখনও মাটিতে বসে কাঁদছিল। খুব জোরে লাগলো রে, তা কিসে যেন হোঁচট খেলো। পটা ঝোপের পাতাগুলো সরিয়ে দেখতে গেল কিসে ধাক্কা লেগেছে। কুকুরটা তখনও ঝুঁকে পড়ে দাঁত দিয়ে কামড়ে ধরে কিছু একটা টানছে। ব্যাপারটা ভালো করে দেখতেই পটার শির দ্বারা বেয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কুকুরের মুখে কোনো কাঠ বা পাথর নেই, সে একটা জিন্সের প্যান্ট কামড়ে ধরে টানছে, আর প্যান্টের ভিতরে উঁকি দিচ্ছে একটা সাদা খটখটে পা। মাটির ভিতর থেকে হাঁটু পর্যন্ত বেরিয়ে আছে পাটা। পটা এক লাফে 3 হাত পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল। লাশ লাশ লাশ, এখানে লাশ লাশ। পটার চিৎকার শুনে ন্যাপাও তাকালো সেদিকে। লাশ লাশ লাশ, এখানে লাশ আছে, বাঁচাও, লাশ। আরে আরে ভাই, খবর দে। যখন সে
সে দেখতে পেল একটা জিন্স জড়ানো পা বালি ঠেলে বেরিয়ে আছে বাইরের দিকে। তখন গা গুলিয়ে উঠল তার। বাচ্চাদের চিৎকারে মুহূর্তের মধ্যে ছুটতে এলো কবরখানার মালি আর ডিগাররা। হাঁপাতে হাঁপাতে প্রবীণ ডিগার জোসেফ বলল, কি রে, কি কি হয়েছে তোদের? এরকম চিৎকার করছিস কেন? বড়া কাঁপতে কাঁপতে আঙুল উঁচিয়ে দেখালো, ওই দেখো, মাটির নিচে মানুষ। জোসেফ ঝোপ ফেলে বালির উপর গিয়ে দাঁড়ালো। তার অভিজ্ঞ চোখ ভুল করার কথা নয়। মাটি আলগা করে কেউ একটা তাজা বডি পুঁতে রেখে গেছে, যার পাটা কুকুরে টেনে বের করে ফেলেছে। হ্যাঁ, সর্বনাশ করেছে। এই ওরে ওরে প্রমোদ, এই দৌড়ো, এই থানায় খবর দে, জলদি যা। জোসেফের আর্তনাদে পুরো কবরখানার ভিতরে হইচই পড়ে গেল। খবর পাঠানো হলো কবরখানার সেক্রেটারিকে। মিনিট 15-র মধ্যে বছর 40-এর এক রোগা ঢ্যাঙা লোক হন্তদন্ত হয়ে ছুটে এলেন। আর্নল্ড রস, মল্লিক বাজার বেরিয়াল গ্রাউন্ডের সেক্রেটারি, অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক, উদ্বিগ্ন চোখ মুখ। তিনি এসে জোসেফকে জিজ্ঞেস করলেন, আরে কোথায় লাশ? ওই যে দেখুন, পা বেরিয়ে আছে। আঙুল নির্দেশ করে জায়গাটা দেখালো জোসেফ। আর্নল্ড দেখলেন সামান্য উঁচু একটা বালির স্তূপ, লম্বায় 6 থেকে 7 ফিট। তার ধার ঘেঁষে একটা পা বেরিয়ে আছে, সম্ভবত ডান পা। পায়ে কোনো জুতো নেই। পায়ের পাতা আর আঙুলগুলো খটখটে সাদা, রক্তহীন চামড়া জুড়ে অসংখ্য দাগ। শিউরে উঠলেন আর্নল্ড। এমনিতেই কবরখানার নিরাপত্তার বেশ শোচনীয় হাল। পিছনের দিকের পাঁচিলগুলো জায়গায় জায়গায় ভেঙে গেছে। সন্ধে হতে না হতেই স্থানীয় ছেলে ছোকরার দল প্রায় দিনই আসর জমায় ওদিকটায়। দিনের বেলায় একদল ঢোকে প্রেম করতে। গাছের আড়ালে পুরনো ভাঙাচোরা কবরের আবডালে বসে থাকে কপত কপতিরা। হাজার বারণ করলেও শোনে না। এদিকে পাঁচিল তোলার জন্য টাকা আজ কাল করতে করতে গ্রান্টও করছে না সোসাইটি থেকে। মনে মনে বেশ বুঝতে পারছিলেন আর্নল্ড বিতিকিচ্ছিরি একটা ঝামেলায় ফাঁসতে চলেছেন তিনি। এই কে দেখেছে? ওই বাচ্চারা। তোমাদের কারোর চোখে পড়েনি আগে? না মানে এদিকটায় তো আসেনি বেশ কয়েকদিন, অত খেয়াল করে দেখা হয়নি। আর্নল্ড ঢোকার মিনিট 10 পর কবরখানার গেটের সামনে এসে থামল বেনিয়াপুকুর থানার জিপ। গাড়ি থেকে নামলেন ওসি সুদীপ্ত সরকার এবং মেজবাবু বিকাশ, সাথে আরো 4 জন কনস্টেবল। চারিদিকের জটলা সরিয়ে তারা সোজা চলে এলেন অকুস্থলে। দ্রুত হাতে কনস্টেবলরা বালির স্তূপের চারপাশ দড়ি দিয়ে ঘিরে ফেললেন। হাতে গ্লাভস পরে নিলেন সুদীপ্ত। তারপর নিচু হয়ে ভালো করে দেখলেন পাটা। আপন মনে বিড়বিড় করে বললেন, বেশি গভীর তো মনে হচ্ছে না, তাড়াহুড়ো করে পোঁতা হয়েছে। মেজবাবু বিকাশও সুদীপ্তর পাশে বসে মৃতদেহর পা পরীক্ষা করছিলেন। তিনি বললেন, হোমিসাইডকে খবর দিই স্যার। দাঁড়াও, আগে দেখি আদৌ খুন নাকি অন্য কেস। কথা শেষ করে আশপাশে দাঁড়িয়ে থাকা ডিগারদের ডেকে সুদীপ্ত বললেন, এই বডিটা তোলো, দেখো সাবধানে কোনো আঁচড় যেন না লাগে। পুলিশের নির্দেশে ডিগাররা সাবধানে মাটি খুঁড়তে শুরু করল। 10 মিনিটের চেষ্টায় মাটির তলা থেকে পুরোপুরি বেরিয়ে এলো এক যুবকের নিথর দেহ। বডিটা চিৎ করে শোয়ানো হলো মাটিতে। ছেলেটার বয়স 23-24-এর বেশি হবে না। পরনে একটা ফুল স্লিভ সোয়েটার আর জিন্স।
কিন্তু যে জিনিসটা দেখে সুদীপ্ত সরকার সহ সবাই চমকে উঠলেন তা হলো ছেলেটার গলা। গলার নলিটা এ মাথা থেকে ও মাথা অবধি কাটা, রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে সম্পূর্ণ গলা। মুখটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, মাটিতে আর বালিতে কালো হয়ে বিকৃত হয়ে গেছে মুখটা। মার্ডার স্যার। ইয়েস, এক কাজ করো, লালবাজারে খবর দাও, হোমিসাইডকে আসতে বলো। কিছুক্ষণের মধ্যেই কবরখানার বাইরে আবার একটা জিপ এসে ব্রেক কষল। গাড়ি থেকে নামলেন লালবাজার হোমিসাইড শাখার দুই দুঁদে অফিসার, অতনু ব্যানার্জি আর সুশান্ত নাগ। কবরখানার ভাঙা দেওয়াল আর বড় বড় গাছের ছায়ায় ঘেরা ক্রাইম সিনের দিকে পা চালালেন দুজনে। সুদীপ্তর সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে সুশান্ত নাগ মৃতদেহ পরীক্ষা করার জন্য হাঁটু গেড়ে বসলেন। পকেট থেকে গ্লাভস বের করে হাতে গলালেন, তারপর আলতো করে জামা কাপড়ের পকেট হাতড়ে দেখলেন যদি কিছু পাওয়া যায়। দেখি, জামার পকেটে কিছুই নেই। সোয়েটার, জিন্স, সব কিছুর পকেটই তো ফাঁকা। এই তো একটা পার্স পাওয়া গেছে, দেখি দে। একটা 100, 1, 2, 3, তিনটে 10 টাকা ছাড়া তো আর কিছুই নেই। সুশান্ত এবার উঠে দাঁড়িয়ে আর্নল্ড রসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি তো সেক্রেটারি? হ্যাঁ, আমার নাম রস, আর্নল্ড রস। নমস্কার, আমি সুশান্ত নাগ। আচ্ছা মিস্টার রস, আপনি এই বেরিয়াল গ্রাউন্ডের দায়িত্বে কতদিন ধরে আছেন? প্রায় 3 বছর। গত 3 বছরে কবরখানার নিরাপত্তার ব্যাপারে ঠিক কি কি ব্যবস্থা নিয়েছেন আপনি? এরকম বেহাল অবস্থা কেন? কবরখানার ভেতরে মদের বোতল ছড়ানো, ওই যে ওদিকে দেখুন, ঝোপের দিকে 3টে বোতল, তাই তো? কেন? আমি স্বীকার করছি মিস্টার নাগ, বর্তমান পরিস্থিতির ওপর আমাদের খুব বেশি নিয়ন্ত্রণ নেই। আসলে আমাদের লোকবল বেশ কমে গেছে গত কয়েক বছরে। মালি আর ডিগার মিলে মোট 8 জনের স্টাফ। এত বড় একটা গোরস্থানের জন্য এটা কি এনাফ? হ্যাঁ, আপনিই বলুন। রাতে একজন মাত্র লোক পাহারায় থাকে। একজন লোক তো মেন গেটের কাছেই তো বসে থাকে সারা রাত, নাকি? হ্যাঁ, ম্যাক্সিমাম সময় সেটাই করে। জানতাম। ওখান থেকে কি আর এত পেছনের দিকে নজর দেওয়া যায়? গাড়িতে আসার সময় দেখছিলাম পিছন দিকের দেওয়ালগুলো জায়গায় জায়গায় ভেঙে গেছে। এটা কি আপনাদের গাফিলতি নয়? এই দেয়াল ভাঙার কারণেই আজ একটা খুনির পক্ষে এত সহজে এখানে ঢোকা সম্ভব হলো। আপনি কেন এই 3 বছরে একবারও দেওয়ালটা ঠিক করার চেষ্টা করেননি? করেছি মিস্টার নাগ, ওই পাঁচিলটা বহু পুরনো। আমি আমাদের সোসাইটির কাছে বেশ কয়েকবার গ্রান্টের জন্য আবেদন জানিয়েছি, এখনও ফান্ড পাইনি, তাই কাজটা শুরু করা যায়নি। টাকা পাস হলে এই কাজটা শুরু করব। আমরা টাকার অপেক্ষাই করছি। অপেক্ষা করছেন, আর এদিকে একটা খুন হয়ে গেল। কবরখানার মধ্যে বসে নেশা করছে লোকজন, ভাবতে পারছেন? এ কথা 5 কান হলে আপনার মান সম্মানটা কোথায় থাকবে? বিশ্বাস করুন মিস্টার নাগ, আমি একেবারে উদাসীন নই। আমাদের স্টাফরা তাড়িয়ে দেয় প্রায় প্রতিদিনই। যারা এখানে নেশা করতে আসে তারা বেশিরভাগই স্থানীয় বখাটে ছেলে। তাদের সাথে ঝামেলা করলে আমাদের কর্মচারীদের উপরেই হামলার আশঙ্কা থাকে। স্ত্রী সন্তান নিয়ে থাকে ওরা, কিছু একটা হয়ে গেলে কি হবে, মানে তখন আমরা কি করব? সুশান্ত দুপা এগিয়ে এলেন আর্নল্ডের দিকে, একবার গলা ঝেড়ে নিয়ে বললেন, একটা মানুষ খুন হয়ে গেছে মিস্টার রস, এটা কোনো ছেলে খেলা নয়। আপনারা যদি সময় মতো একটা জেনারেল ডায়েরিও করতেন, যদি আপনাদের সমস্যার কথা একবার অন্তত পুলিশকে জানাতেন, তাহলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না। আপনার সামান্য গাফিলতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা আজ এই কাজটা করতে পারল। আমি জানি অফিসার, ঈশ্বরের দোহাই, আমি সত্যি খুব অনুতপ্ত। আপনারা প্লিজ অপরাধীকে খুঁজে বের করুন। আমরা সর্বতোভাবে আপনাদের সাহায্য করতে রাজি আছি। সুশান্ত প্রসঙ্গ বদলে এবার বললেন, যাই হোক, আচ্ছা, অন্য কর্মচারীদের ডাকুন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ তো এখানেই সেরে ফেলি। এই যাদের দেখছেন মিস্টার নাগ, এরাই কর্মচারী, আর কেউ নেই। আচ্ছা বেশ, এই কবরখানায় রাতে কে পাহারা দেয়? হুজুর আমি। অফিসার অতনু জিজ্ঞেস করলেন। গত 2-3 দিনের মধ্যে রাতে বা ভোরে কাউকে ঘোরাঘুরি করতে দেখেছো? মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল সমস্ত কর্মচারী। আসলে স্যার আসে তো অনেকেই, মানে ওই ভাঙা দেওয়াল টপকে। অতনু বেশ বিরক্ত হলেন। হ্যাঁ, বুঝেছি। আমি বলতে চাইছি, গত 2-3 দিনে সন্দেহজনক কাউকে দেখেছো ভেতরে ঢুকতে? না স্যার, দেখিনি। সামনের গেট দিয়ে তো কেউ ঢোকে না, কি করে দেখবো বলুন তো? অতনু আবার জিজ্ঞেস করলেন। এই যে তোমরা বাকিরা কেউ কিছু দেখেছো? হ্যাঁ, মানে আমি পরশুদিন রাতে একবার একটা চিৎকার শুনেছিলাম স্যার, কিন্তু কি ভেবেছিলাম বাইরে কোথাও কেউ আওয়াজ করছে। কিরকম চিৎকার? মানে মনে হচ্ছিল এই 2-3 জন ছেলে ঝগড়া মারপিট করছে। বুঝলাম। সুদীপ্তবাবু, বডিটা তোলার ব্যবস্থা করুন, এবার পোস্টমর্টম হোক, বুঝলেন? তারপর দেখা যাবে। বিকেলের আবছা আলো তখন আরো ম্লান হয়ে এসেছে। মল্লিকবাজার কবরখানার প্রাচীন গাছগুলোর মাথায় ডানা মেলছে অন্ধকার। বডি নিয়ে সাইরেন বাজাতে বাজাতে পুলিশের গাড়ি ফিরে চলল বেনিয়াপুকুর থানায়। 2 দিন আগেই একটা মিসিং কেস রেজিস্টার হয়েছে থানার লগবুকে। পার্ক সার্কাসের এক তরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না 2 দিন ধরে। কেসের সমস্ত ডিটেলস বেশ স্পষ্ট মনে আছে ওসি সুদীপ্ত সরকারের। কি নাম যেন ছেলেটার? ভুরু কুঁচকে বেশ কিছুক্ষণ ভাবলেন সুদীপ্ত। না, কিছুতেই মনে পড়ছে না নামটা। থানায় গিয়ে ফাইল ঘাঁটতে হবে। মল্লিকবাজার কবরখানা থেকে যখন পুলিশের জিপটা বেনিয়াপুকুর থানার দিকে রওনা দিল, কলকাতার রাস্তায় তখন শেষ শীতের বিষণ্ণ সন্ধে। খুব একটা কুয়াশা নেই এখন আর। ল্যাম্পপোস্টের আলোর নিচে পাক খাচ্ছে নাগরিক ব্যস্ততা। বেনিয়াপুকুর থানার ওসি সুদীপ্ত সরকার জিপের সামনের সিটে বসে মাঝে মধ্যেই কপালে হাত বোলাচ্ছিলেন। শীতের সন্ধে হলেও তার কপালে হালকা ঘাম জমেছে। একটা তরতাজা ছেলের এমন নৃশংস খুন হওয়া মানেই ওপর মহলের হাজারটা প্রশ্নের জবাবদিহি করা। থানায় পৌঁছে সুদীপ্ত সরকার সোজা নিজের ক্যাবিনে ঢুকলেন। টেবিলের উপর রাখা জিডি প্যাডের পাতা উল্টাতে লাগলেন। গোটা 3 পাতা উল্টাতেই বেরিয়ে এলো যা খুঁজছিলেন সেটা। এই তো, নাম গোপাল রায়, হাইট 5.5, গায়ের রং শ্যামলা, কপালের ডান পাশে 2টো তিল আছে, পরনে ছিল জিন্স আর সোয়েটার। পাওয়া গেছে। এমন সময় সেকেন্ড অফিসার বিকাশ ঘরে ঢুকলেন। সুদীপ্ত ফাইলটা দেখিয়ে বললেন, এই বিকাশ, পরশুদিন এই ছেলেটার বাবা এসেছিল না? হ্যাঁ স্যার, গোপাল রায় কুরিয়ার সার্ভিসে কাজ করত। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ। সুদীপ্তর চোখ মুখ গম্ভীর হয়ে উঠল। একরাশ হতাশ অভিব্যক্তি ক্রমশ গ্রাস করল তার দৃষ্টি। হাইট আর গায়ের রঙের যা বর্ণনা রয়েছে, এই লাশটার সাথে হুবহু মিলে যাচ্ছে। দেখি, ছেলেটার বাবার নাম কি যেন? হ্যাঁ, যতীন রায়। ভদ্রলোককে এখনই খবর দাও, থানায় এসে বডিটাকে আইডেন্টিফাই করতে বলো। আধ ঘন্টার মধ্যে বেনিয়াপুকুর থানায় এসে পৌঁছলেন প্রৌঢ় যতীন রায়। লোকটার চোখ মুখ শুকিয়ে কাঠ। গত 3-4 দিন ঠিকমতো ঘুম হয়নি। চেহারায় উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। যে কনস্টেবল যতীন রায়কে ডাকতে গিয়েছিল সে লাশের কথা জানায়নি, কেবল বলেছিল থানায় আসুন, বড়বাবু ডাকছে। যতীন মনে মনে ভেবেছিলেন তার ছেলের একটা খোঁজ পাওয়া গেছে বোধহয়। থানায় ঢুকেই তাই তিনি সুদীপ্তকে জিজ্ঞেস করলেন, কোথায় কোথায় আমার ছেলে কোথায়? সুদীপ্ত গলার স্বর
কিছুটা নরম করে উত্তর দিলেন, যতীনবাবু, মল্লিক বাজারের কবরস্থানে একটা বডি পাওয়া গেছে। মনে হচ্ছে ওটা আপনার ছেলের। আপনি এবার আসুন আমার সঙ্গে। যতীন দু হাত জোর করে কাঁপতে কাঁপতে বললেন, কি বলছেন স্যার? আমার ছেলে, আমার ছেলের কি হয়েছে স্যার? কি হয়েছে? আপনি আসুন, আসুন আমার সঙ্গে আসুন, এদিকে। সুদীপ্ত আর কথা না বাড়িয়ে যতীনকে নিয়ে থানার মর্গের দিকে গেলেন। মর্গের ঠান্ডা ঘরের মাঝখানে টেবিলের ওপর শুইয়ে রাখা হয়েছে লাশটাকে। সুদীপ্ত ইশারা করতেই কনস্টেবল লাশের মুখের ওপর থেকে সাদা চাদরটা সরিয়ে দিল। মাটি আর রক্তে মাখামাখি বিকৃত মুখ, কিন্তু পরনে সেই ফুল স্লিভ সোয়েটার আর জিন্সটা দেখেই যতীন রায় এক আর্তচিৎকার করে উঠলেন। ওরে ওরে আমার গোপাল রে, তোর তোর কে এমন সর্বনাশ করলো রে বাপ? তোর কে এমন সর্বনাশ করলো? ওরে গোপাল, তোর কে এমন সর্বনাশ করলো? যতীন রায় হাঁটু গেড়ে মেঝের ওপর বসে পড়লেন। তার বুক ফাটা কান্নায় মর্গের ভেজা বাতাস আরো ভারী হয়ে উঠল। আমি তোর মাকে কি বলবো রে খোকা? কি বলবো খোকা? স্যার, স্যার, কে 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 মেরেছে স্যার আমার ছেলেকে? কে মেরেছে স্যার? গোপাল, তোর কি হলো রে গোপাল? আমার গোপাল সব শেষ হয়ে গেল। সুদীপ্তর ইশারায় দুজন কনস্টেবল এগিয়ে গেল যতীনের দিকে। তাকে ধরে মর্গের বাইরে এনে একটা বেঞ্চিতে বসানো হলো। সুদীপ্ত সরকার সেকেন্ড অফিসার বিকাশকে বললেন, বিকাশ, লিখে ফেলো। বডি আইডেন্টিফাইড। মৃত যুবকের নাম গোপাল রায়, বাবা যতীন রায়। শোনো, আর সময় নষ্ট করো না, বডিটা এক্ষুনি এনআরএসে পাঠিয়ে দাও। আজ রাতেই পোস্টমর্টমটা হওয়া দরকার। প্রায় আধ ঘন্টা পর একটু ধাতস্থ হলেন যতীন। সুদীপ্ত বললেন, আপনি কি একটু কথা বলতে পারবেন আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন কি বলবো। দেখুন, যেদিন মিসিং ডায়েরিটা করালেন আপনি, সেদিনই এসব প্রশ্ন একবার আমি করেছিলাম। আবারও প্রশ্নগুলো করছি। এবার কিন্তু একটু ভেবে উত্তর দেবেন। ঠিক আছে, বলুন। গোপালকে আপনি শেষ কখন দেখেছিলেন? গোপালকে গত মঙ্গলবার সন্ধ্যার সময়। আচ্ছা, ও এমন কিছু কি বলেছিল? মানে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করবে, এরকম কিছু? না স্যার, না। ডিউটি শেষ করে ও প্রায়ই বেরোতো। আমরাও কিছু সেরকম জিজ্ঞাসা করতাম না। সারাদিন যা খাটাখাটনি করতো, আর কিছু বলতেও ইচ্ছে করতো না। তবে কি জানেন, 10টার মধ্যে তো খোকা আমার বাড়ি ফিরে আসতো। গোপালের কোনো শত্রু ছিল কি? মানে এমন কেউ যে ওকে কোনো হুমকি দিয়েছিল, বা আপনাদের কোনো পারিবারিক শত্রু? শত্রু? না না স্যার, ছিল না। আমিও গরিব মানুষ, কারো সাথে পাঁচে থাকি না। আমাদের আবার কিসের শত্রু? আর অফিসের ভেতরে, মানে সহকর্মীদের মধ্যে কোনো ঝামেলা ছিল? অফিসে সেটা তো স্যার জানি না।
ও শুধু বলতো, বাবা কাজ খুব বেড়েছে, নাইট ডিউটি করতে হচ্ছে জানো, এইসব নিয়ে একটু খিটখিটে হয়ে থাকতো, কিন্তু ঝগড়া বা শত্রুতার কথা তো কিছু বলেনি। আচ্ছা আচ্ছা, গোপাল যে কুরিয়ার কোম্পানিতে কাজ করত, তাদের নাম বা ঠিকানা আপনার জানা আছে? হ্যাঁ স্যার, আছে আছে। শিয়ালদা স্টেশনের কাছেই ওদের অফিস, ফরচুন কুরিয়ার কোম্পানি। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান। বাড়ি আর কার জন্য যাই? ছেলেটাকে কি নিয়ে যেতে পারবো না স্যার? ও স্যার, ওর মাকে আমি কি উত্তর দেব বাড়ি গিয়ে? ওর মা ভেবেছে ছেলেকে আপনারা খুঁজে পেয়েছেন, তাই হয়তো আমায় ডেকেছেন। স্যার, গোপাল কাতলা মাছ খেতে খুব ভালোবাসতো স্যার। ওর মা হয়তো এতক্ষণে বাজার করে সে রান্নাও শুরু করে দিয়েছে। গোপাল, ও গোপাল, খোকা, আমি কি নিয়ে থাকবো খোকা? একটা দীর্ঘশ্বাস ফেলে যতীনের কাঁধে হাত রাখলেন সুদীপ্ত। তারপর বললেন, পোস্টমর্টম হওয়ার পর আপনাদের বডিটা ফেরত দেওয়া হবে। রাত তখন প্রায় 11টা। এনআরএস মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের করিডোরে আবছা আলো আধারি খেলা করছে। চারিদিকে ফরমালিনের কড়া গন্ধের মাঝে দাঁড়িয়েছিলেন বেনিয়াপুকুর থানার সাব ইন্সপেক্টর বিকাশ পাল। এমন সময় ভেতরের ঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন দায়িত্বরত ফরেন্সিক ডাক্তার তৌসিফ রহমান। ধপধপে ঢেউ খেলানো সাদা চুল, চেহারায় দীর্ঘ যুগের অভিজ্ঞতার ছাপ। সাদা এপ্রনে তখন রক্তের হালকা দাগ, কপালে ক্লান্তির রেখা। বিকাশ পালকে তিনি জিজ্ঞেস করলেন, অতনু কোথায়? স্যার আসেনি। অতনুকে ডাকুন। আধ ঘন্টার মধ্যে সুশান্ত আর অতনু হাজির হলেন এনআরএসে। ডক্টর রহমান সুশান্ত আর অতনুকে নিজের চেম্বারে ডেকে নিয়ে গেলেন। আসুন অতনুবাবু, সুশান্ত ভেতরে এসো। চেম্বারে ঢুকে বসলেন তিনজনে। সুশান্ত নাগ প্রশ্ন করলেন, কি বুঝলেন ডক্টর রহমান? গলা কেটেই কি খুন করা হয়েছে? ডক্টর রহমান চশমাটা টেবিলের ওপর রেখে বললেন, ইনজুরি রিপোর্টে পরে আসছি সুশান্ত, তার আগে একটা জরুরি কথা। মৃতদেহের জামা কাপড় তোমরা ক্রাইম স্পটে ঠিকমতো চেক করেছিলে তো? সুশান্ত না কিছুটা অবাক হয়েই বললেন, হ্যাঁ, আমি নিজে খুব সাবধানে চেক করেছি, তেমন কিছুই পাইনি। ডক্টর রহমান টেবিলের ড্রয়ার থেকে একটা স্বচ্ছ প্লাস্টিকের পাউচ বের করলেন। তার ভিতরে একটা রুমাল। ডক্টর রহমান পাউচটা সুশান্তর দিকে এগিয়ে দিয়ে বললেন, সুশান্ত, তুমি হয়তো ওপরের পকেটগুলো চেক করেছিলে, কিন্তু জিন্সের ভেতরের দিকে বেল্টের নিচে একটা সিক্রেট পকেট তৈরি করা ছিল, এটা সেখান থেকে পাওয়া গেছে। সুশান্ত নাগ আর অতনু ব্যানার্জি দুজনেই ঝুঁকে পড়লেন প্লাস্টিক পাউচটার ওপর। রুমালটা বেশ সুন্দর। এক কোণে লাল সুতো দিয়ে নিখুঁত নকশা করে কিছু একটা লেখা। আচ্ছা, এটা কোন ভাষা? আরবি? না, হরফটা আরবি হলেও ভাষাটা উর্দু। কি লেখা আছে ডাক্তারবাবু? রেশমি। দুই গোয়েন্দাই চমকে উঠলেন। সুশান্ত মনে মনে একটু বিরক্ত হলেন নিজের উপর। এমন একটা ক্লু তিনি খুঁজে পাননি। ডক্টর রহমান বলে চললেন, এই রেশমি মেয়েটাই এই কেসের আসল চাবিকাঠি। রেশমিকে খুঁজে বের করুন, তাহলেই এই কেস সলভ হয়ে যাবে। সুশান্ত নাগ পকেট থেকে ডায়েরিটা বের করে নামটা লিখে নিলেন। ঠিক বলেছেন ডাক্তারবাবু। সুশান্ত, চলো তো বেনিয়াপুকুর থানায় একটু ঢুঁ মেরে আসি। সুদীপ্তকে বলে আসি কাল এই রেশমিকে খুঁজতে বেরোতে হবে।
ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, ডিটেইলড পোস্টমর্টেম রিপোর্ট কাল সকালে লালবাজারে পাঠিয়ে দেব। আমার যতদূর মনে হচ্ছে ঘাতক গোপালের চেনা কেউ। রেশমিকে খুঁজে পেলে দেখবেন আমার কথা মিলে যাবে। পরদিন সকাল থেকেই অভিযানে নামলো বেনিয়াপুকুর থানা আর লালবাজার হোমিসাইড। রেশমিকে খুঁজে বের করতেই হবে। জিজ্ঞাসাবাদ শুরু হলো যতীন রায়ের বাড়ি থেকে। গোপালের আকস্মিক মৃত্যুতে সারা বাড়ি কেমন যেন ঝিমিয়ে পড়েছে। এখনো শোকে বিহ্বল বাড়ির প্রতিটি কোণা। বাড়ির দাওয়ায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন তার মা। একটা অদ্ভুত ট্রমার মধ্যে চলে গিয়েছেন তিনি। মাঝে মধ্যেই অসংলগ্ন চিৎকার করে উঠছেন গোপালের নাম ধরে। যতীনবাবু মনমরা হয়ে বসেছিলেন স্ত্রীর পাশে। সুদীপ্ত সরকার এগিয়ে গিয়ে যতীনকে ডাকলেন। কোনো ভনিতা না করে সুশান্ত নাগ সরাসরি কাজের কথা এলেন। পকেট থেকে ডায়েরিটা বের করে যতীনের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা যতীনবাবু, রেশমি নামে কোনো মেয়েকে চেনেন? রেশমি? রেশমি? না স্যার, এই নামের কাউকে তো চিনি না। না, মনে পড়ছে না। সুদীপ্ত সরকার এবার গোপালের মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, গোপাল কোনোদিন বাড়িতে এই নামের কোনো মেয়ের কথা বলেছিল? না স্যার, আমার আমার কিচ্ছু মনে নেই। একটু মনে করার চেষ্টা করুন তো। আপনাদের পাড়ায় এই নামে কেউ থাকে? গোপালের মা মাথা নেড়ে কেঁদে উঠলেন। না বাবা, আমার ছেলে কাজে যেত, কাজ শেষে বাড়ি ফিরত, কোনো মেয়ের নাম তো কোনোদিন মুখে আনেনি। সুশান্তবাবু একটু বিরক্তই হলেন। তিনি বুঝতে পারলেন গোপাল তার এই সম্পর্কের কথা বাড়ির কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে রেখেছিল। কিন্তু কেন? পয়সা ইনকাম করা ছেলে, অথচ নামটুকুও বলেনি বাড়ির লোককে। কি কারণ হতে পারে? তিনি যতীনকে আবার প্রশ্ন করলেন, আচ্ছা, গোপালের বন্ধুদের গ্রুপে কোনো মেয়ে ছিল? ও কার সাথে মিশতো কিছু জানেন? পাড়ার ক্লাবের ছেলেদের সাথে একটু আধটু আড্ডা দিত, কিন্তু কোনো মেয়ের সাথে ওকে কোনোদিন দেখিনি, কখনো না। যতীনের বাড়ি থেকে বেরিয়ে পাড়ার ক্লাবে ঢুকলেন সুশান্ত আর সুদীপ্ত। গোপালদের পাড়ার ক্লাবের কেউ রেশমিকে চেনে না। ক্লাবের এক সদস্য বলল, স্যার, তরুণ সংঘ ক্লাবে একবার খোঁজ নিন আপনারা, আমাদের পাশের পাড়াতেই, ওরা হয়তো জানতে পারে। অগত্যা গাড়ি ছুটল তরুণ সংঘ ক্লাবে। দ্রুত পায়ে সুশান্ত নাগ আর সুদীপ্ত সরকার ক্লাবের ভেতরে ঢুকলেন। ক্লাবের সেক্রেটারি বলাইচরণ হন্তদন্ত হয়ে ছুটে এলেন পুলিশকে দেখে। কি ব্যাপার স্যার, আপনারা হঠাৎ কিছু হয়েছে? আপনি গোপাল রায়কে চেনেন? পাশের পাড়ার ছেলে। গোপাল মানে যে খুন হয়েছে? হ্যাঁ, চিনতাম স্যার। ফ্যান্টাস্টিক ছেলে, খুব ভালো ফুটবল খেলতো স্যার। আপনাদের পাড়ায় রেশমি নামে কোনো মেয়ে থাকে? রেশমি? রেশমি কি রে, আরো চিনিস নাকি এই নামে কাউকে? ক্লাবে আরো 2-3 জন মধ্যবয়স্ক লোক বসে পত্রিকা পড়ছিলেন। তাদের মধ্যেই একজন বললেন, রেশমি মল্লিকদার মেয়ে না? মল্লিকদার মেয়ে? আরে না না, মল্লিকদার মেয়ের নাম তো চন্দনা, রেশমি কেন হতে যাবে? অন্য আরেকজন বললেন, তাহলে বোধহয় অজয়দার মেয়ে। আপনারা একটু খুঁজে দেখুন আপনাদের পাড়ায় এই নামে কেউ আছে কিনা। ওকে না পেলে আমরা গোপাল রায় খুনের সুরাহা করতে পারবো না। ইটস এ রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে একটু সময় দিন, আমি দুপুরের দিকে থানায় ফোন করে জানাচ্ছি আপনাকে। আড়াইটের আশেপাশে বেনিয়াপুকুর থানায় ফোন করলেন বলাইচরণ।
রেশমিকে পাওয়া গেছে। ওদের পাড়াতেই থাকে মেয়েটা। সঙ্গে সঙ্গে সুশান্ত আর সুদীপ্ত ছুটলেন তরুণ সংঘ ক্লাবে। বলাইচরণ ওদের অপেক্ষায় ক্লাবেই বসেছিলেন। সুশান্ত জিজ্ঞেস করলেন, চলুন, রেশমির বাড়িটা আমাদের দেখিয়ে দেবেন। বলাই বাবু এদিক ওদিক তাকিয়ে গলাটা এক হাত নামিয়ে নিলেন। তারপর সুশান্তর খুব কাছে এসে ফিসফিস করে বললেন, স্যার, মেয়েটা এই পাড়াতেই থাকে। গোপালের সাথে ওর মেলামেশা ছিল। তবে 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 কি? বলাইচরণ হাত জোর করে বললেন, স্যার, মেয়েটার বাড়ির অবস্থা ভালো না স্যার। ওর একটা সম্মান আছে পাড়ায়, বুঝতেই পারছেন। এটা অল্প বয়সী মেয়ে। আমার অনুরোধ, তদন্তের খাতিরে মেয়েটাকে ডাকুন, কিন্তু ওর নামটা যেন কোনোভাবে প্রকাশ্যে না আসে স্যার। কাগজপত্রে বা পাড়ায় জানাজানি হলে মেয়েটা মুখ দেখাতে পারবে না স্যার। সুশান্ত একটু ভেবে মাথা নেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে, লালবাজারের হোমিসাইড অকারণে কারোর নাম বাজারে ছড়ায় না। আপনি ঠিকানাটা দিন। আমি বলি স্যার, ওদের বাড়িতে গেলে লোক জানাজানি হয়ে যাবে। তার চেয়ে মেয়েটাকে আমি আমার বাড়িতে ডাকি, আপনারা ওখানেই চলুন। হ্যাঁ, বেশ, চলুন। বলাইবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দুপুর পেরিয়ে গেছে অনেকক্ষণ। পার্ক সার্কাসের একটা সরু গলির শেষ প্রান্তের একটা দোতলা বাড়ি, বিবর্ণ রং। অনেকদিনই কোনো সংস্কার করা হয়নি। এই বাড়িরই বসার ঘরে বসে ফোঁপাচ্ছে 19-20 বছরের এক তরুণী, রেশমি। চোখ ফুলে উঠেছে তার, চেহারায় কান্নার দাগ লেগে শুকিয়ে গেছে। তার সামনে বসে আছে সুশান্ত নাগ, সুদীপ্ত সরকার আর বেনিয়াপুকুর থানার একজন মহিলা কনস্টেবল। সুশান্ত নাগ টেবিলের ওপর প্লাস্টিকে মোড়ানো সেই নকশা কাটা রুমালটা রাখলেন। সরাসরি প্রশ্ন করলেন রেশমিকে, রুমালটা তোমার তৈরি? রুমালটা দেখেই টুকরে কেঁদে উঠল রেশমি। হ্যাঁ স্যার, আমি নিজের হাতে গোপালকে বানিয়ে দিয়েছিলাম স্যার। গোপালের সাথে তোমার কি সম্পর্ক ছিল? তোমরা প্রেম করতে? হ্যাঁ স্যার, 5 বছরের সম্পর্ক আমাদের। খুব শিগগিরই বিয়ে করতাম আমরা। গোপাল একটু পয়সা জমালেই। তোমাদের এত ভালো সম্পর্ক, অথচ গোপালের বাড়ির লোকজন তোমায় চিনল না? রেশমি একটু চুপ করে রইল। তারপর একটা ঢোক গিলে পুরো বিষয়টা মনে মনে গুছিয়ে নিয়ে বলল, আসলে আমাদের জাত আলাদা স্যার। ওরা কায়স্থ আর আমরা পরামানিক। গোপালের হাতে তো টাকা বেশি ছিল না, যদি ওর বাড়ির লোকজন না মেনে নিত। তাই কাউকে কিছু জানায়নি। আমরা ভেবেছিলাম একটু টাকা পয়সা হাতে এলে তখন যদি বাড়ি থেকে না মানে আমরা পালিয়ে যাব। গোপালের সাথে শেষ কবে দেখা হয়েছিল তোমার? যেদিন ও নিখোঁজ হলো তার আগের দিন সোমবার বিকেলে স্যার। ও বলেছিল কুরিয়ারের একটা বড় ডেলিভারি আছে, তাই পরের দিন দেখা করতে পারবে না। আচ্ছা, গোপালের কোনো শত্রু ছিল? তোমাকে বলেছে কখনো? হ্যাঁ, শত্রু তো কেউ ছিল না স্যার। বন্ধু? বন্ধু তা ছিল স্যার। আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে। আমি, গোপাল, অজিত আর মিরাজ। অজিত আর মিরাজ গোপালের পাড়ার ছেলে। আমরা এক স্কুলে পড়তাম স্যার। অজিত আর মিরাজ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা উঠি, আপাতত এইটুকুই যথেষ্ট। তুমি ভয় পেও না, তোমার নাম আমরা প্রকাশ্যে আনবো না। রেশমি যেন দীর্ঘ যুগের ঘুম থেকে জেগে উঠল।
আচ্ছন্ন কণ্ঠে বলল, আমার নাম লোকে জানলেও কি আর হবে স্যার? গোপাল গোপাল তো চলে গেল। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল রেশমি। আমি সারা জীবন কিভাবে থাকবো একা একা? তার চোখের সামনে ভেসে উঠল গোপালের টলটলে চোখ জোড়া, খোঁচা খোঁচা দাড়ি ভর্তি শুকনো গাল। আর কোনোদিন ওই গালে চুমু খেতে পারবে না রেশমি। কোনোদিন গোপালকে জড়িয়ে ধরতে পারবে না, পারবে না ওর ঘেমু গায়ের গন্ধ শুকতে। রেশমি ঘর থেকে বের হতেই তৎপর হয়ে উঠলেন সুশান্ত নাগ। তার শিকারী মন নতুন গন্ধ পেয়ে গেছে। অজিত আর মিরাজ, এই দুটো নতুন চরিত্র সামনে এসেছে। সুদীপ্ত সরকার রেশমির কাছ থেকে অজিত আর মিরাজের বাড়ির ঠিকানা জোগাড় করে নিয়েছিলেন। দুজনেই জামনগর আর বেনিয়াপুকুরের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। সন্ধে ঘোর হয়ে গেছে ততক্ষণে, 6:10। প্রথমে পুলিশ গিয়ে হানা দিল অজিতের বাড়িতে। দরজা খুললেন অজিতের বয়োবৃদ্ধ বাবা। সুদীপ্ত সরকার দরজায় দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলেন, অজিত কোথায়? বৃদ্ধ ভদ্রলোক ভয় পেলেন পুলিশ দেখে। ভাবাচাকা কণ্ঠে তিনি বললেন, অজিত তো বাড়িতে নেই স্যার। কোথায় গেছে ও? তা তো জানি না স্যার, বলেছে নতুন কাজ পেয়েছে, সেখানে যাচ্ছে। আচ্ছা, তো কতদিন হলো গেছে? এই 4 দিন হলো। ও মাঝে মাঝেই কাজের জন্য বাইরে যায় স্যার, 2-3 দিন পর ফেরে। কিন্তু এবার এতদিন ধরে কোথায় গেছে কিচ্ছু বলে যায়নি স্যার। ঠিক আছে, ও ফিরলে একবার বেনিয়াপুকুর থানায় যোগাযোগ করতে বলবেন। সুশান্ত নাগ আর কথা না বাড়িয়ে সুদীপ্ত সরকারকে ইশারা করলেন। সেখান থেকে গাড়ি সোজা ছুটল মিরাজের বাড়ির দিকে। মিরাজের বাড়ির চিত্রটাও হুবহু এক। মিরাজের বড় ভাই দরজা খুলে জানালেন, মিরাজও গত 5 দিন ধরে নিখোঁজ। বাড়ির লোক জানে না সে কোথায় গেছে। অগত্যা ফিরে এসে জিপে উঠলেন দুজন। সুশান্ত নাগ ঘড়ির দিকে তাকালেন। ভালো মতো খাওয়া হয়নি সারাদিনে, পেট ডাকছে। সুশান্তর মনের কথা বুঝতে পেরে সুদীপ্ত বললেন, 7 পয়েন্টে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, ফাটাফাটি মাটন রোল বানায়, যাবেন নাকি? চলো চলো। ওহ, পেটে কিছু না দিলে আর চলছে না, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। চলো। গোপাল রায়ের দেহ উদ্ধারের পর কেটে গেছে আরো 2 দিন। বেনিয়াপুকুর এবং পার্ক সার্কাস এলাকা জুড়ে পুলিশের সোর্স নেটওয়ার্ক চাঙ্গা করে রেখেছিলেন ওসি সুদীপ্ত সরকার। অবশেষে দ্বিতীয় দিনের দুপুরে একটা ফোন এলো থানায়, অজিত বাড়ি ফিরেছে। খবরের সত্যতা যাচাই করেই সুদীপ্তবাবু আর এক মুহূর্ত সময় নষ্ট না করে লালবাজারে ফোন করলেন। আধ ঘন্টার মধ্যে লালবাজারের গাড়ি এসে থামল বেনিয়াপুকুর থানার সামনে। ইন্সপেক্টর সুশান্ত নাগ গাড়ি থেকে নামতেই সুদীপ্ত সরকার এগিয়ে এলেন। খবর পাকা তো সুদীপ্তবাবু? একদম স্যার, অজিত আজ সকালেই বাড়ি ফিরেছে। ওর পাড়ার দোকানে চা খেতে গিয়েছিল, ওখানেই আমার সোর্স ওকে স্পট করে। অজিতের বাড়ির দরজায় পুলিশ যখন কড়া নাড়ল, তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। দরজা খুলল এক 23-24 বছরের যুবক। পরনে সাধারণ লুঙ্গি আর ফতুয়া, চোখে মুখে ক্লান্তি আর ভেতরের আতঙ্ক ঢাকার একটা মরিয়া চেষ্টা চলছে যুবকের চেহারায়। সুদীপ্ত সরকার এক পা বাড়িয়ে ঘরের ভেতরে ঢুকে সোজা অজিতের মুখোমুখি দাঁড়ালেন। কঠিন গলায় প্রশ্ন করলেন, তোমার নাম অজিত? যুবকটি ঢোক গিলে বলল, হ্যাঁ স্যার। কেন, কি হয়েছে স্যার? এতদিন কোথায় ছিলে অজিত? বাড়ি ফেরোনি কেন?
অজিত হাত কচলাতে কচলাতে বলল, আগে স্যার আমি একটা নতুন কাজ পেয়েছি, ওই মৌলালির ওদিকে একটা বড় গ্যারেজে। ওখানেই রাত দিন খাটতে হচ্ছিল, তাই বাড়ি ফিরতে পারিনি স্যার। সুদীপ্ত সরকার সুশান্ত নাগের দিকে তাকালেন। সুশান্ত অজিতের খুব কাছে এসে বললেন, গ্যারেজে কাজ পেয়েছো, খুব ভালো কথা। তা গ্যারেজটা ঠিক কোথায়? আমাদের একটু সঙ্গে নিয়ে চলো তো, আমরাও দেখে আসি তোমার কর্মস্থল। অজিতের মুখের রং এক পলকে চটে গেল। সে আমতা আমতা করে বলল, স্যার এখন মানে এখন গ্যারেজ বন্ধ আছে স্যার, খোলা নেই স্যার, বন্ধ। সে নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, বন্ধ ঘর আমরা খুলে নিতে পারি। চলো। সুদীপ্ত সরকার অজিতের কাঁধে হাত রাখল। অজিত আর না বলার সাহস পেল না। বিকেল 5:30 মৌলালির একটা নোংরা তেলকালি মাখা বড় গ্যারেজের সামনে এসে থামল পুলিশের গাড়ি। গাড়ি থেকে নামলেন সুশান্ত নাগ, সুদীপ্ত সরকার আর অজিত। গ্যারাজের ভেতরে তখন 3-4 জন মেকানিক একটা লরির ইঞ্জিন খুলছিল। সুদীপ্ত সরকার গ্যারাজের ম্যানেজার করিম শেখের ঘরে ঢুকলেন। করিম পুলিশ দেখে তটস্থ হয়ে দাঁড়িয়ে পড়লেন। আসুন স্যার, কিছু হয়েছে নাকি? সুশান্ত নাগ অজিতকে সামনে টেনে আনলেন। করিমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দেখুন তো, এই ছেলেটি আপনার গ্যারেজে কাজ করে? করিম অজিতের মুখের দিকে ভালো করে তাকালেন, তারপর মাথা নেড়ে বললেন, না তো স্যার, একে তো আমি কোনোদিনও আমার গ্যারেজে দেখিনি। সুদীপ্ত সরকার পাশে দাঁড়িয়ে থাকা এক মেকানিককে ডেকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটাকে চেনো? গত 1 সপ্তাহ ধরে এখানে কাজ করছে। মেকানিকটি এক পলক দেখেই বলল, না স্যার, ও তো আমাদের গ্যারেজের লোক নয়। সুশান্ত নাগ এবার অজিতের দিকে ঘুরলেন। তার গলার স্বর এবার বরফের থেকেও ঠান্ডা। কি হে অজিত, গ্যারেজের লোক তো তোমাকে চিনতে পারলো না। এবার বলো, কোথায় ছিলে এই কদিন? অজিতের কপাল বেয়ে তখন ঘাম ঝরছে। সে কোনো উত্তর দিতে পারল না, চুপচাপ মাটির দিকে তাকিয়ে রইল। সুশান্ত নাগ এবার গর্জে উঠলেন, সুদীপ্ত বাবু, গাড়িতে তুলুন একে, থানায় চলুন, ওখানে গিয়ে মুখ খোলানোর ব্যবস্থা করছি। চলুন। রাইট স্যার। রাত 8টা, বেনিয়াপুকুর থানার ইন্টারোগেশন রুম। টেবিলের ওপর একটা জোরালো আলো ঝুলছে। আলোর উজ্জ্বল রশ্মি সরাসরি এসে পড়েছে অজিতের মুখের ওপর। ঘরের এক কোণে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন সুশান্ত নাগ, আর টেবিলের ওপারে চেয়ারে বসে আছেন সুদীপ্ত সরকার। শুরু হয়েছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। গত 2 ঘন্টা ধরে একই প্রশ্ন ধেয়ে আসছে অজিতের দিকে, কিন্তু সে বারবার চুপ থাকছে আর বানিয়ে মিথ্যে কথা বলার চেষ্টা করছে। সুদীপ্ত সরকার টেবিলে চাপড় দিয়ে বললেন, অজিত, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি, মিরাজ আর গোপাল একসাথে মিশতে। ঘটনার রাত থেকে তুমি আর মিরাজ দুজনেই উধাও। গোপালের বডি পাওয়া গেছে মল্লিক বাজারের কবরখানায়। এখনো সত্যিটা না বললে এমন কেস দেব, সারা জীবন জেলের ঘানি টানতে হবে। অজিত 2 হাতে মুখ ঢেকে বসে রইল, কোনো শব্দ করল না। এবার অন্ধকার থেকে ধীর পায়ে আলোর পরিধিতে এগিয়ে এলেন লালবাজার হোমিসাইডের ঝানু ইন্সপেক্টর সুশান্ত নাগ। গোপালের ডেড বডি থেকে উদ্ধার হওয়া সেই লাল সুতোর নকশা কাটা রুমালটা টেবিলের ওপর ছুঁড়ে দিলেন তিনি। এই দেখো, এই রুমালটা চেনো অজিত? এটা গোপালের পকেটে ছিল। রেশমি নিজের হাতে বানিয়ে দিয়েছিল। রেশমি আমাদের সব বলে দিয়েছে, তোমাদের গ্রুপের কথা, তোমার আর মিরাজের কথা। রেশমি নামটা শুনেই অজিত আচমকা শিউরে উঠল। তার চোখ দুটো লাল হয়ে উঠল।
এক অদ্ভুত হিংস্রতা আর ক্ষোভের ছায়া খেলে গেল সারা মুখে। সুশান্ত নাগ অজিতের মনস্তত্ত্বটা ধরে ফেলতে পারলেন। তুমি রেশমিকে পছন্দ করতে, তাই না অজিত? হ্যাঁ, কিন্তু রেশমি ভালোবাসত গোপালকে, আর সেই আক্রোশেই তোমরা। গোপাল ওকে পাওয়ার যোগ্যই ছিল না। আমি ওকে জান দিয়ে ভালোবাসতাম স্যার, জান দিয়ে। রেশমি সালা বুঝলো না একবার, বুঝলো না। আচমকাই চিৎকার করে টেবিল চাপড়ে কেঁদে উঠল অজিত। এতক্ষণে তৈরি করা বাঁধ এক মুহূর্তে ভেঙে গেল তার। কি হয়েছিল সেই রাতে, এবার বলো। অজিত মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো সেদিন রাতের পুরো ঘটনা। গভীর রাতের কুয়াশার চাদরে ঢাকা মল্লিক বাজারের আকাশ সেদিন যেন কোনো এক অশুভ সংকেত বুকে চেপে তাকিয়েছিল পৃথিবীর দিকে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। সার্কুলার রোডের ব্যস্ততা কমে এসেছে। দু একটা গাড়ি তীব্র হেডলাইট জ্বেলে চলে যাচ্ছে। বাকি সময়টা শুনশান। চার্চের পিছনের ভাঙা পাঁচিলটার কাছে এসে দাঁড়ালো 3টে অবয়ব, গোপাল, অজিত আর মিরাজ। মিরাজের হাতে খবরের কাগজ জড়ানো 2টো মদের বোতল আর ঠোঙায় ভরা কিছু চাট। গোপাল একটু ইতস্তত করে চারপাশের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, কি রে অজিত, এখানেই ঢুকবি? চারিদিক কেমন আজ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে না? অজিত পকেট থেকে দেশলাইটা বের করে সিগারেট ধরালো। আগুনের আলোয় তার চোখ দুটো অদ্ভুত দেখাচ্ছিল। ও বলল, ভয় পাচ্ছিস নাকি রে গোপাল? এখানে কোনো ভূতের কারবার নেই, আমরা তো প্রায় আছি। এই ঠান্ডায় দুপেক পেটে না পড়লে শরীর জমবে না। মিরাজ পাঁচিলের ওপর হাত রেখে এক লাফে ওপারে নেমে গেল। ওপাশ থেকে বলল, কিরে, তোরা কি ওখানেই দাঁড়িয়ে থাকবি? জলদি আয়, মালটা খুলি। গোপাল আর অজিত দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ল। বড় বড় প্রাচীন গাছগুলোর ছায়ায় ঢাকা একটা ঝোপের আড়ালে বসল ওরা। মিরাজ খবরের কাগজটা ছিঁড়ে বোতল 2টো বের করল। প্লাস্টিকের গ্লাসে মদ ঢালতে ঢালতে বলল, নে ধর, আজ একদম কড়া মাল। অজিত নে। গোপাল গ্লাসটা হাতে নিয়ে একটা চুমুক দিতেই মুখটা কুঁচকে ফেলল। জাহাজ রে, একটু জল দে মিরাজ, কড়া হয়ে গেছে। অজিত এক টানে অর্ধেক গ্লাস খালি করে দিল। নেশা রোম শরীরে ছড়াতেই ওর চোখ দুটো লালচে হয়ে উঠল। ও গোপালের দিকে তাকিয়ে বলল, গোপাল, তুই ইদানিং বড্ড ভদ্র সাজিস রে। একটুতেই মুখ মুচকে যায় তোর, কেন? হ্যাঁ, সস্তা মদ খাচ্ছিস না নাকি? আর কি কুরিয়ারের চাকরি করে লাখ লাখ টাকা কামাচ্ছিস নাকি? হ্যাঁ, লাখ টাকা আর কোথায় পাবো? তবে ভাই নিজের পায়ে তো দাঁড়িয়েছি, এবার ভাবছি জীবনটাকে একটু গুছিয়ে নেব। মিরাজ গ্লাসে মদ ঢালতে ঢালতে জিজ্ঞেস করল, বিয়ে করবি? গোপাল একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল। ওর পকেটে তখন হাত ছোঁয়ালে রেশমির দেওয়া সেই নকশা কাটা রুমালটার স্পর্শ পাওয়া যায়। ও মৃদু স্বরে বলল, হ্যাঁ রে, রেশমিকে। রেশমি নামটা শোনা মাত্রই অজিতের হাতের গ্লাসটা কেঁপে উঠল। গ্লাসের বাকি মদটা ও এক নিঃশ্বাসে গলায় ঢেলে দিল। নেশার ভিতরে চেপে রাখা হিংসা এবার ওর মাথার রগগুলোকে ফুলিয়ে তুলেছে। অজিত একটা কুৎসিত হাসি হেসে বলল,
বাহ গুরু বাহ বাহ, চলে চলে তো অনেক এগিয়েছে তাহলে। শোনা রেশমিকে আমিও খুব ভালোবাসি, মাইরি ভালোবাসি। আমাকে দিয়ে দে ভাই ওকে, তুই অন্য কাউকে বিয়ে কর। গোপালের মুখটা গম্ভীর হয়ে গেল অজিতের কথা শুনে। কি যাতা বলছিস তুই? ঠিকই বলছি, ঠিক বলছি। অমন টপ কামে আমি হাজার খুঁজলেও পাবো না রে। যেন আমাকে যেন কাজ একটু দে না, দে। গোপাল যেন 1 সেকেন্ডের জন্য পাথর হয়ে গেল। তারপরই ওর ভেতরের সমস্ত রক্ত এক লাফে মাথায় চড়ে বসলো। নিজের ভালোবাসার এই চরম অপমান ও সহ্য করতে পারল না। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল অজিতের ওপর। এক ধাক্কায় অজিতকে মাটিতে ফেলে দিয়ে ওর বুকের ওপর চেপে বসলো গোপাল। মুখ সামলে শুয়োরের বাচ্চা, আর একটা কথা বললে তো জিভ টেনে ছেড়ে দেবো বলে দিচ্ছি। গোপাল পাগলের মতো অজিতের মুখে ঘুষি মারতে শুরু করলো। অজিত নিচ থেকে গোঙাতে গোঙাতে চিৎকার করে উঠল। মিরাজ এতক্ষণ মদের ঘোরে বসেছিল, এবার পরিস্থিতি বেগতিক দেখে উঠে দাঁড়ালো। পিছন থেকে এসে ও গোপালের দুটো হাত শক্ত করে চেপে ধরলো। ছেড়ে দে মিরাজ, ছেড়ে দে আমাকে বলেছি। গোপাল ছটফট করতে লাগলো। আমি আজকে সালাউকে মেরেই ফেলবো। রেশমিকে নিয়ে কথা বলার ওকে? হ্যাঁ ওকে, ছাড় বলছি, ছাড় ছাড়। মিরাজ গোপালকে টেনে ধরে তুলল। একটু ফাঁকা পেয়ে অজিত মাটি থেকে উঠে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণ থেকে রক্ত ঝরছে। পকেট থেকে ও একটা ধারালো ফোল্ডিং ছুরি বের করলো। ছুরির ফলাটা অন্ধকারের মধ্যেও চকচক করছে। গোপাল ছুরিটা দেখে আঁতকে উঠল। খুব রেশমির ভালোবাসার দিমাগ দেখাবি না? অজিত দাঁতে দাঁত চেপে গোপালের সামনে এসে দাঁড়ালো। গোপাল বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু মিরাজের শক্ত হাতের গ্রিপ ও ভাঙতে পারল না। অজিত আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। ও গোপালের চুলটা মুঠো করে ধরে মাথাটা পিছনের দিকে হেলালো। তারপর ডান হাতে থাকা ধারালো ছুরিটা এক হ্যাচকায় গোপালের গলার উপর চালিয়ে দিল। গোপালের গলা থেকে একটা অস্ফুট গোঙানি ছাড়া আর কোনো শব্দ বের হলো না। মিরাজ হাত ছেড়ে দিতেই গোপাল মাটিতে আছাড় খেয়ে পড়ল। ওর কাটা গলা থেকে ফিনকে দিয়ে রক্ত ছিটকে এসে লাগলো অজিতের জিন্সের প্যান্টে। মাটির শুকনো পাতাগুলো নিমেষের মধ্যে রক্তে ভিজে কালো হয়ে গেল। কয়েক সেকেন্ড ছটফট করার পর গোপালের দেহটা নিথর হয়ে গেল আস্তে আস্তে। ও চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে রইল, যেন রাত্রির কুয়াশার কাছে নিজের ভালোবাসার শেষ আরতি জানাচ্ছে। কবরখানায় আবার মরণ নিস্তব্ধতা নেমে এলো। শুধু দুই ঘাতকের হাঁপানির আওয়াজ শোনা যাচ্ছিল। মিরাজ কাঁপতে কাঁপতে বলল, অজিত, ও তো মরে গেল রে, এবার কি হবে? অজিতের নেশা তখন কিছুটা ছুটেছে। ও নিজের রক্ত মাখা হাতের দিকে তাকিয়ে শিউরে উঠল। প্যান্টের পকেটে ছুরিটা ঢুকিয়ে অসতর্ক মনে রক্ত মাখা হাতটা প্যান্টে মুছল। সুগা, 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 সা চিলাস না সুগা। ওদিকে সালা নেশা হয়ে গেছে। ওদিকে ঝোপের আড়ালে কোদাল রাখা আছে মালিতে, না দেখেছি ঢোকার সময়। জলদি নিয়ে আয়, মাঠে খুঁজতে হবে। নিয়ে আয় সালা, জলদি যা। মিরাজ দৌড়ে গিয়ে একটা কোদাল নিয়ে এলো। দুজনে মিলে ঝোপের পাশের বালি মাটি খুঁড়তে শুরু করলো। শীত
শীতের রাতে ওদের শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। একটা অগভীর গর্ত তৈরি হতেই ওরা গোপালের নিথর দেহটা টেনে এনে সেই গর্তের ভেতরে ফেলে দিল। দুজন মিলে কোদাল দিয়ে আর হাত দিয়ে চারপাশের মাটি আর শুকনো পাতা টেনে এনে গোপালের বডির ওপর চাপা দিতে লাগলো। তাড়াহুড়ো আর আতঙ্কের চোটে ওরা খেয়াল করল না যে গোপালের ডান পাটা পুরোপুরি মাটির নিচে ঢোকেনি। একটা অংশ ঝোপের পাতার আড়ালে সামান্য বেরিয়েই রয়ে গেল। মাটি সমান করে দিয়ে অজিত কোদালটা ছুঁড়ে ফেলে দিল। মিরাজের দিকে তাকিয়ে বলল, বন্ধুর আর ক্লাসগুলো ব্যাগে বার, এখান থেকে এখনই পালাতে হবে, শহর ছাড়তে হবে আমাদের, জলদি কর জলদি কর, চা 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 চা। তারা আর একবারও পিছনের দিকে না তাকিয়ে ভাঙা পাঁচিল টপকে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। জেরা শেষ হলো অজিতের। সুদীপ্ত সরকার এবার একজন কনস্টেবলকে ডেকে বললেন, শোনো, অজিতের বয়ান রেকর্ড করে ওকে লক আপে ঢোকাও। স্যার, একটা খবর আছে, আজ সন্ধ্যায় মিরাজও বাড়ি ফিরেছে। গুড। মিরাজের বাড়ির চারপাশে ফোর্স বাড়াও। মিরাজকে আজ রাতের মধ্যে আমাদের চাই। সুশান্ত নাগ টেবিল থেকে রেশমির রুমালটা তুলে নিলেন। ডক্টর রহমানের প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল তার। ঘড়ির কাঁটায় তখন রাত 4টে। পার্ক সার্কাস শিয়ালদা সংলগ্ন রেল লাইনের ধারের ঝুপড়িগুলো তখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা। জিপে বসে ইন্সপেক্টর সুশান্ত নাগ এবং সুদীপ্ত সরকার মিরাজকে ধরার শেষ জালটা গুটিয়ে আনছিলেন। সোর্সের খবর ছিল ভোরের প্রথম লোকাল ট্রেন ধরে কলকাতা ছাড়ার মতলব করছে মিরাজ। পার্ক সার্কাস স্টেশনের এক কোনায় কুয়াশার মধ্যে চাদর মুড়ি দিয়ে ডাউন ট্রেনের জন্য অপেক্ষা করছিল এক যুবক। ট্রেনের আলো দেখা যেতেই সে যখন প্ল্যাটফর্মের দিকে এগোলো, আচমকা চারপাশ থেকে 3-4 জন সাদা পোশাকের পুলিশ তাকে ঘিরে ধরল। চাদরটা টেনে সরাতেই বেরিয়ে এলো মিরাজের আতঙ্কিত মুখ। মিরাজ না, চলো। ট্রেন কেন? তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে। মিরাজের হাত চেপে ধরল বিকাশ। সে আর বাধা দেওয়ার চেষ্টাও করল না। ট্রেন ইতিমধ্যেই প্ল্যাটফর্মে ঢুকেছে। এক পলক সেদিকে তাকিয়ে পুলিশের সঙ্গে হাঁটা শুরু করল মিরাজ। বেনিয়াপুকুর থানার লকআপের ঠিক পাশের ঘরে ভোর 5:30টার আবছা আলো এসে পড়েছিল। প্রায় সারা রাত নির্ঘুম কেটে গেছে থানার সমস্ত পুলিশ কর্মীদের। ক্লান্ত কণ্ঠে সুদীপ্ত সরকার প্রথম প্রশ্নটা ছুড়ে দিলেন, তা মিরাজ বাবু, এত ভোরে ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাওয়া হচ্ছিল? মিরাজ ঢোক গিলে চোখ মুখ কুঁচকে বলল, কোথাও না স্যার, আমি এমনি একটু ভোরের বাতাসে ঘুরতে বেরিয়েছিলাম। এমনি ঘুরতে বেরিয়েছিলে? বাহ। তা গত 6 দিন বাড়ি ফেরোনি কেন? আর গোপালকেই বা কেন খুন করতে গেলে? খুনের কথা শুনতেই মিরাজ হাত জোর করে কেঁদে ফেলল। বলল, খুন? ইয়া আল্লাহ, আমি খুন করিনি স্যার। গোপাল তো আমার বন্ধু, আমি ওকে মারতে যাবো কেন? মিরাজ, অজিত কিন্তু সব কবুল করেছে। তুই সেদিন কবরখানায় ছিলি। না স্যার, অজিত মিথ্যে কথা বলছে স্যার। ও নিজের দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে, আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি। মিরাজ সমানে অস্বীকার করতে লাগলো। ইন্সপেক্টর সুশান্ত নাগ বুঝলেন এই ছেলেটি অজিতের মতো নয়, বেশ ধূর্ত। সুশান্তবাবু কোনো কথা না বলে ঘরের কোণ থেকে একটা মোটা লাঠি তুলে আনলেন। কোনো মারধর নয়, জাস্ট লাঠিটা সশব্দে টেবিলের ওপর রাখলেন। লাঠির সেই ভারী আওয়াজ আর সুশান্ত নাগের পাথুরের চোখের চাহনি মিরাজের ভেতরের সমস্ত চালাকি 1 সেকেন্ডে চূর্ণ করে দিল। ওর কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। সুশান্ত নাগ লাঠিটায় হাত রেখে একটু ঝুঁকে বললেন, মিরাজ, এবার যদি চামড়া বাঁচাতে চাস
সত্যিটা বল, নইলে এই লাঠি কিভাবে কথা বলে তুই জানিস না। মিরাজ আর নিজেকে ধরে রাখতে পারল না। ওর টেবিলের ওপর মাথা ঠুকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমাকে মারবেন না স্যার, আমি সব বলছি স্যার, কিন্তু আমি ওরা খুন করতে চাইনি স্যার, সবই অজিতের বুদ্ধি স্যার, আমি খুন করতে চাইনি। মিরাজ কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, স্যার আসলে আমি একটু মেয়েদের দিকে আমার একটু ছিল স্যার, আর অজিত আমার এই দুর্বলতার কথা জানতো স্যার। আমি জানতাম অজিত রেশমিকে পাগলের মতো ভালোবাসে আর গোপালকে হিংসে করে স্যার। কয়েক মাস আগে অজিত আমাকে লোভ দেখালো স্যার। কিসের লোভ? অজিত বলেছিল রেশমিকে যদি গোপালের থেকে আলাদা করতে আমি ওকে সাহায্য করি তাহলে ও আমারে অনেক টাকা দেবে স্যার, আর আমার পছন্দ মতো মেয়ে তুলে আনতেও সব রকম হেল্প করবে। আমি ওই লোভেই আমার পা দিয়েছিলাম স্যার। খুনের প্ল্যানিং তোদের আগে থেকেই ছিল? না 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 স্যার, আল্লাহ ওসব না স্যার, ওরও সব কিছু ছিল না স্যার। আমি প্রথমে একদম বুঝি নাই যে অজিত খুন করে দেবে। আমি ভেবেছিলাম মদ খাওয়ার পর রেশমিকে নিয়ে কথা উঠলে হয়তো চত্থাপ্পড় কিলঘুষি মারামারি হবে, গোপাল যাতে অজিতকে মারতে না পারে আর অজিত যাতে গোপালকে দুটো ভালো করে মার দিতে পারে, সেই জন্য আমি পেছন থেকে গোপালকে শক্ত করে জাপটে ধরেছিলাম স্যার, ও যাতে নড়তে না পারে। আচ্ছা, তারপর স্যার গোপাল যখন আমার গ্রিপে ছটফট করছিল আমি ভাবলাম অজিত ওরে ঘুষি মারবে, কিন্তু হঠাৎ দেখলাম অজিতের হাতে একটা ছুরি। আমি কিছু বোঝার বা হাত ছাড়ার আগেই ও গোপালের গলায় ছুরিটা চালিয়ে দিল স্যার। স্যার আমি জানলে কোনোদিন ওরা ধরতাম না স্যার, আমি খুনি নই স্যার, বিশ্বাস করুন আমি খুন করিনি স্যার। সুদীপ্ত সরকার মিরাজের বয়ান লিখে নিয়ে সুশান্ত নাগের দিকে তাকালেন। একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার এই পাশবিক লোভী আজ একটা তরতাজা ছেলেকে শেষ করে দিল। সুদীপ্তবাবু কনস্টেবলকে ডেকে বললেন, এই গুণধরটাকেও লকআপে ঢোকাও। মিরাজ ধরা পড়ার পর সকাল 9টায় সুশান্ত নাগ এবং সুদীপ্ত সরকার একদল কনস্টেবল নিয়ে আবার হাজির হলো অজিতের বাড়িতে। এবার উদ্দেশ্য খুনের অকাট্য প্রমাণ বা এক্সিবিট উদ্ধার করা। অজিতের শোয়ার ঘরে তল্লাশি শুরু হলো। এই দেখো, আলমারিটা খোলো, দেখো তো। আচ্ছা তুমি বিছানার তোষকটা দেখো, উল্টিয়ে পাল্টিয়ে দেখো কি আছে। আলমারি, বিছানার তোষক সব উল্টে পাল্টে দেখার পর সুশান্ত নাগের নজর গেল ঘরের কোনায় রাখা একটা পুরনো কাঠের ট্রাঙ্কের দিকে। একজন কনস্টেবলকে নির্দেশ দিলেন তিনি, এই দেখো তো এই ট্রাঙ্কটা কি, ট্রাঙ্কটা খোলো তো একটু। ট্রাঙ্কের ভিতরে কিছু পুরনো জামা কাপড়, তার মধ্যে একটা জিন্সের প্যান্ট। প্যান্টটা বাইরে বার করতেই দেখা গেল উড়ুর কাছে এবং পকেটের চারপাশে কালচে রঙের ছোপ ছোপ দাগ, শুকিয়ে যাওয়া রক্তের দাগ। খুনের রাতে গোপাল যখন বাঁচার জন্য ছটফট করছিল তখন সম্ভবত ওর গলা থেকে ছিটকে আসা রক্ত লেগেছিল অজিতের প্যান্টে। সুদীপ্ত সরকার প্যান্টটা একটা প্লাস্টিকের পাউচে ভরে সিল করতে করতে বলল, যাক, একটা ঠিকঠাক প্রমাণ পাওয়া গেল। প্রমাণ অবশ্য আরও পাওয়া গেল। গোপাল, মিরাজ আর অজিতের ছবি দেখে শনাক্ত করতে পারল কবরখানার পাশের এক দোকানদার। ঢোকার আগে ওই দোকান থেকেই প্লাস্টিকের গ্লাস আর সিগারেট কিনেছিল ওরা। এর ঠিক 3 দিন পর লালবাজারের ফরেন্সিক ল্যাব থেকে রিপোর্ট এসে পৌঁছলো হমিসাইড শাখায়। রিপোর্টের পাতার উপর চোখ বোলাতেই সুশান্ত নাগের মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। মৃত গোপাল রায়ের ব্লাড গ্রুপের সাথে অজিতের ঘর থেকে উদ্ধার হওয়া প্যান্টের ব্লাড গ্রুপ হুবহু মিলে গেছে। পরবর্তীকালে লালবাজারের হমিসাইড শাখা এবং বেনিয়াপুকুর থানার নিখুঁত চার্জশিট এবং ফরেন্সিক রিপোর্টের উপর ভিত্তি করে নিম্ন আদালত এই মামলার রায় ঘোষণা করে। গোপালকে নৃশংসভাবে খুন এবং তথ্য প্রমাণ লোপাটের অপরাধে অজিত এবং মিরাজ দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনার পর বদল আসে কবরখানার সুরক্ষাতেও।
লোকাল চার্চের তরফ থেকে ওই পুরনো কম হাইটের পাঁচিলটি সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন উঁচু পাঁচিল এবং কড়া সুরক্ষার বন্দোবস্ত করা হয়। আমাদের আজকের ক্রাইম কথা এই পর্যন্তই। পরের পর্বে আবারও নিয়ে আসব কোনো এক লোমহর্ষক সত্য ঘটনা। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা